যারা জাপানে ৮ মাস ট্যুরিস্ট ভিসায় আসার পরে আপনার ৮ মাস অতিবাহিত হয়েছে, ৮ মাস যখন আপনি থাকবেন অবশ্যই জাপান সম্পর্কে অনেক কিছু জানবেন, অনেক কিছু বুঝবেন, অনেক মানুষের সাথে আপনার পরিচিত হবে। ৮ মাস যাওয়ার পরে তখনকার আপনি বিভিন্ন, হ্যাঁ, জব ভিসা কোন, আপনি রিফিউজি ভিসা, অনেক ধরনের অনেক ক্যাটাগরি অনেক সিস্টেম আছে এখানে। হ্যাঁ, যদি ওইখানে থেকে যদি আপনার জাইরো কার্ডটা আপনাকে দেয়, প্রথমে দিব আপনার যে ৮ মাসের যে ক্যাটাগরি আছে, ওই ৮ মাসের ভিতরে আপনার দেখা গেছে যে আপনি প্রথমে পাবেন ৩ মাস অথবা ২ মাসও পাইতে পারেন। এইভাবে ৩ বার দিবে। ৩ বার দেওয়ার পরে তারপরে আপনার দিবে জাইরো কার্ড। জাইরো কার্ড পাওয়ার পরে দেন আপনি কাজ করতে পারবেন, অনুমতিপত্র পাইলেন, তারপরে আপনি কাজ করতে পারবেন। কিন্তু এই ৩ মাস আপনি অতিবাহিত করাটাই কঠিন এখানে। ৩ মাস থাকাটাই কঠিন। হ্যাঁ, এই ৩ মাস থাকার পরে অবশ্যই যারা জাইরো কার্ড পাইবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে জাপানে। সুবর্ণ সুযোগ হলে এইটাই, যারা আমরা, আমরা যারা জব বিষয় করছি এইখানে, পড়াশোনা করছি, পড়াশোনা বাংলাদেশের থেকে, হ্যাঁ, জাপানি ভাষা শিখছি, তারপরে জাপানে আসছি, জাপানে আসার পরে জাপানি ল্যাঙ্গুয়েজ পড়ছি, তারপরে এখানে বিভিন্ন ধরনের স্যানমন গাক্কু বলা হয়, হ্যাঁ, এইগুলা বাংলাদেশ পলিটেকনিক্যালের মতন স্যানমন গাক্কু বলা হয়, দাইগাক্কু ইউনিভার্সিটি কমপ্লিট করার পরে আমরা জব বিষয়ে গেছি। কিন্তু আপনারা যারা আসবেন এখানে ট্যুরিস্ট ভিসা আসার পরে ৮ মাস যে অতিবাহিত করলেন, ৮ মাস পরে আপনাদেরকে একটা কার্ড দেওয়া হবে। এটার জন্য সুযোগ সুবিধা হচ্ছে আমাদের আর আপনাদের ভিতরে সুযোগ সুবিধার পার্থক্য হইবে এটাই যে আপনারা কোনো ট্যাক্স পে করার প্রয়োজন হবে না এখানে। ট্যাক্সের কোনো প্রয়োজন নাই, কিছুই কোনো প্রয়োজন নাই। আপনি ঘন্টা এইখানে সর্বনিম্ন ১৬ থেকে ১৭০০ টাকা, ২০০০ টাকার ঘন্টা হিসেবে কাজ করতে পারবেন। এটা হলো বাস্তব কথা। কিন্তু যারা এখানে জব বিষয় করে তাদের অনেক বাইন্ডিং আছে এখানে। যারা জব বিষয় করছে সম্পূর্ণ আসলে জাপানের রুলসগুলা, নিয়ম কানুনগুলা সম্পূর্ণ ভিন্ন, উল্টা। যারা এখানে আমরা ৮ বছর ১০ বছর থাকতে আছি তাদের জন্য একরকম নিয়ম, তাদের জন্য আবার আরেক রকম নিয়ম। তারা চিন্তা করছে যে একজন লোক বাংলাদেশ বা অন্য দেশের থেকে এখানে ঢুকছে, প্রবেশ করছে, সে প্রাণহানি বা কোনো একটা সমস্যার কারণে সে আসছে, সে এখানে আশ্রয় চাইছে, তারা আশ্রয় দিচ্ছে। এর জন্য তার থেকে কোনো ধরনের ট্যাক্স কোনো কিছুই পে করা প্রয়োজন হয় না। এখন আরেকটা সুবিধা হয়েছে কি, আপনার যখনকার ট্যাক্স পে করে, যেমন আমি ইঞ্জিনিয়ারিং বিষয় লইছি, ইঞ্জিনিয়ারিং বিষয়ের জন্য ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব করতে পারবো। আদার্স কোনো সেক্টরে জব করা আমার দ্বারা সম্ভব না। যদি করি তাইলে আমার ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা 100%। আর যারা ট্যুরিস্ট ভিসা আইসা পরে এই ধরনের জব করে তাদের জন্য কোনো বাইন্ডিং নেই, সে কোনো ক্যাটাগরির ভিতরে পড়ে না, সে সব ধরনের কাজ করতে পারে। আপনি কঠিন কাজ করতে পারবেন, আপনি সহজ কাজ করতে পারবেন, আপনি ভারী কাজ করতে পারবেন। জাপানের শ্রম সিস্টেমটা এমনভাবে ক্যাটাগরি করা হয়েছে যে সহজ কাজের জন্য সহজ টাকা, কঠিন কাজের জন্য কঠিন টাকা এখানে। যেমন একজন লোক বাংলাদেশে যদি মাটি কাটে, তাই মাটি কাটার জন্য মাটি কাটার ক্ষেত্রে আপনার সর্বনিম্ন বেতন দেওয়া হবে। কিন্তু জাপানের ক্ষেত্রে যদি আইসা যদি আপনি কাজ করেন, মাটি কাটার টাইপের কাজ করেন, তাহলে আপনার জন্য সর্বোচ্চ, যেহেতু এটা পরিশ্রম বেশি, পরিশ্রম হিসেব করে এখানে, হ্যাঁ, বেতন দেওয়া হয়। আপনি কনস্ট্রাকশনে কাজ করবেন, কনস্ট্রাকশন রোদ্রের ভিতরে কাজ করবেন, আর হচ্ছে আপনি ইয়ের ভিতরে এসির ভিতরে কাজ করবেন, তাহলে আকাশ পাতাল পার্থক্য। কেন? আপনি এসির ভিতরে আরামসে কাজ করেন, ওইখানে আপনি বেতন পাবেন মাত্র হয়েছে সর্বোচ্চ যদি হয় ১২০০ টাকা, ১৫০০ টাকা, এর বেশি কোনোদিনও পাবেন না। কিন্তু যখন আপনি রৌদ্রের ভিতরে কাজ করবেন, এটা 100% গ্যারান্টি, হ্যাঁ, আপনি ২০০০ টাকা করে পাইবেনই। যদি আপনি শ্রম দিতে পারেন, পরিশ্রম করতে পারেন রৌদ্রের ভিতরে। আমি কোনোদিন রৌদ্রের ভিতরে কাজ করি নাই, তবে আমার পরিচিত অনেকজনে যারা এই টাইপের জব করছে, ট্যুরিস্ট ভিসা আসার পরে চাকরি করছে, তারা দেখছি যে ওই টাইপের ইয়া পাইছে। এমনি আমি পার্ট টাইম হিসাবে কাজ করছি, যে এই টাইপের কাজ, হ্যাঁ, ওইখানে আপনার ২০০০ টাকা, ১৮০০ টাকা, ১৫০০ টাকার আপ। কেন? আমাদেরকে যত সহজে যত কঠিনভাবে নেয় এরা, জাস্টিফাই করে সব কিছু। হ্যাঁ, আমি কোন ক্যাটাগরিতে পড়াশোনা করছি, যেমন আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, অটোমোবাইল নিয়েও পড়াশোনা করছি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আমি যদি জব নিতে চাই, ওই ক্ষেত্রে অবশ্যই আমাকে কম্পিউটার সায়েন্সের কোন সাবজেক্টের ভিতরে আমি দক্ষ, অবশ্যই এটা উল্লেখ করতে হবে, এবং কি ওই কাজের সাথে, ওই কোম্পানির সাথে আমার কাজের রিলেশন আছে কিনা, বা ওই সেক্টর খালি আছে কিনা, অবশ্যই ইমিগ্রেশন কর্তৃপক্ষ ওই কাগজপত্র আমার কাছে চাইবে। আর আপনাদের ক্ষেত্রে যখন আপনি ট্যুরিস্ট ভিসা আসবেন, ওই ক্ষেত্রে আপনাদের কোনো ক্যাটাগরির ভিতরে পড়বেন না। আপনি আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ যদি আপনি জানেন তো এইটাও করতে পারবেন, অথবা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতে পারেন, অথবা মাটি খোঁড়াখুড়ির কাজ করতে পারেন। মাটি খোঁড়াখুড়ির কাজও জাপানে আছে। মাটি খোঁড়াখুড়ির কাজ হচ্ছে এইটা, ফাইভ ফাইভ ফিটিংয়ের কাজ আছে, কিছু আছে আপনার, যেমন সুয়ারেস লাইন,
তারপরে হচ্ছে এই কি এই বিভিন্ন ধরনের পানির লাইনের কাজ আছে এখানে। তারপরে গ্যাসের লাইন, বিশেষ করে হচ্ছে গ্যাসের লাইনের কাজ করতে যেগুলো করা রোদ্রের ভিতরে অনেক হার্ড কাম। ও আর হচ্ছে রাস্তা খোঁড়াখুড়ির কাজ। আমরা দেশেও আছে রাস্তা, বাংলাদেশে যেরকম রাস্তা খোঁড়াখুড়ি করে, জাপানের রাস্তা খোঁড়াখুড়ি আরো বেশি করে এখানে। হয়তো বা বাংলাদেশের মানুষ ওইখান থেকে চিন্তা করে যে জাপানে একবার রোড বানায় দিয়েছে, এটা কেয়ামত পর্যন্ত ওই রোড আর কোনোদিন নষ্ট হবে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। জাপানের রাস্তাঘাট প্রতি সপ্তাহে সপ্তাহে এটি খোরাখুরি করে হয়। বাংলাদেশে যেরকম খোরাখুরি করে এইভাবে খোরাখুরি করে। ওই খোরাখুরির কাজের ভিতরে টাকা বেশি, রাত্রে করে। রাত্রে যেই কাজটা আপনি দিনে 1500 টাকা পাইবেন, রাত্রে এটা 2100 টাকার উপরে আপ হয়ে যাবে। তাহলে ওই কাজগুলো আপনি করতে পারবেন, যেহেতু আপনার কোনো ক্যাটাগরির ভিতরে পড়ে না। তবে ওই ক্ষেত্রে অবশ্যই আপনি কিছু ভাষার বাইন্ডিং আছে, আপনি ভাষাটা অবশ্যই জানতে হবে। হ্যাঁ, আপনি আসছেন কোনো সমস্যা নাই, হ্যাঁ ট্যুরিস্ট ভিসার মাধ্যমে বা কোনো মাধ্যমে আইসা পড়ছেন, কিন্তু ভাষাটা অবশ্যই আপনি জানতে হবে। কেন জানতে হবে? ভাষাটা জানার কারণটা হইলো কিছুটা হইলেও আপনি ধারণা নিয়ে আসতে হবে। যেমন আপনি যেমন কাজের ভিতরে গেলেন, কাজের ভিতরে আপনারা বললো যে আপনি বালতি নিয়ে আসেন, আপনি যে হাত মুখের দিকে তাকাই রয়েছেন বা ঝাড়ু নিয়ে আসছেন, একবার সে কিছুই বলবো না। আর জাপানিজরা কোনো দিন ইংলিশ জানে না এই দেশে, আর যারা জানে তারা ফ্লুয়েন্টলিভাবে জানে, একদম আমেরিকান টাইপের। নেটিভ আমেরিকানরা যেভাবে কথা বলে, ইউরোপিয়ানরা যেভাবে কথা বলে ইংলিশে, নেটিভদের মতন কথা বলতে পারে। আর যারা জানে না তারা কিছুই জানে না এই দেশে। একজন ইউনিভার্সিটি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটির টিচারে ইংলিশ রিডিং করতে পারে না, এটা আশ্চর্যের বিষয় হওয়ার কিছুই নেই। এরা এই দেশের ভাষা, এদের দেশের ভাষা তারা অন্য দেশের ভাষা এরা পছন্দ করে না, আর ইংলিশটারে এরা পছন্দ করে না। রিডিং ABCD এইভাবে যদি আপনি বলেন, আমার নাম আরিফ এইভাবে যদি আপনি বলেন, সে আপনার কথাই বুঝবে না। আপনি যদি বানান করেও বলেন ARIF এইভাবে বললো, হেরা বুঝবে না। অতএব ভাষাটা অবশ্যই আপনি জানতে হইব। ভাষাটা না জানলে আপনার যেটা বলতে হবে কাজের ক্ষেত্রে, যেমন কেন বললাম ভাষাটা একটু জানার প্রয়োজন। কাজের ক্ষেত্রে বললে আপনার বললো যে আপনার পানির মগটা নিয়ে আসেন, আপনি অন্যটা নিয়ে আসলেন, তারপরে আপনার বললো যে এখানে খোরেন, আপনি না করে দাঁড়ায় দিয়েছেন। এই ক্ষেত্রে কমিউনিকেশনের যে আপনার গ্যাপের কারণে আপনি চাকরিচ্যুত হবেন, যে সে কিছুই জানে আর সারাক্ষণ আপনার সাথে বকাবকি করবো, এমন ধরনের ওনাবানা গালিগালাজ করবো যে আপনি বকাবকি করবো, যেটা আপনি ভাষা না বুঝলে তার মুভমেন্ট দেখে বুঝবেন যে সে আপনার প্রতি ক্ষিপ্ত। অতএব আপনি যেই দেশে যান, টুরিস্ট বিষয়ে যেই দেশে যান, আপনি অবশ্যই ওই দেশের কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে অবশ্যই একটু হলেও নিয়ে আপনি ধারণা নেবেন। হুট করে কোনো দেশে যাবেন না, যেই দেশে যান আপনি।